একবার ভাবুন তো, এমন একজন মাস্কার অপরাধীর কথা যার আঙুলের ছোঁয়ায় খুলে যায় কঠিন থেকে কঠিনতম সিন্দুক। তার কাজে সে এতটাই নিখুঁত যে তার কাজের ধরনটাই তার পরিচয়, তার সিগনেচার। কি এমন হতে পারে যা এই রকম একজন পেশাদার অপরাধীকে তার পুরো জীবনটা বদলে ফেলতে বাধ্য করে? আজ আমরা ও হেনরির বিখ্যাত চরিত্র জিমি ভ্যালেন্টাইনের সেই অসাধারণ রূপান্তরের গল্পটি খুব কাছ থেকে দেখব, যেখানে মাত্র একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত তার জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দিয়েছিল। আসলে একজন মানুষ কি পারে তার অতীতকে পুরোপুরি মুছে ফেলে একটা নতুন জীবন শুরু করতে? নাকি সেই ফেলে আসা দিনগুলো, পুরনো পরিচয় সবসময় একটা ছায়ার মতো পিছু তাড়া করে ফেরে? এই প্রশ্নটাই কিন্তু জিমি ভ্যালেন্টাইনের গল্পের একেবারে মূলে রয়েছে। চলুন জিমির এই অবিশ্বাস্য যাত্রার মধ্য দিয়ে আমরা এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, জিমি ভ্যালেন্টাইন কিন্তু কোনো সাধারণ বা এলেবেলে চোর ছিল না, একদমই না। তার কাজ ছিল বলা যায় একটা শিল্পের মতো, একটা নিজস্ব স্টাইল ছিল, যা দেখেই পুলিশ বা গোয়েন্দারা বুঝে যেতেন যে এটা কার কাজ। রিচমন্ড থেকে লুগ্যান্সপোর্ট, যেখানেই সে কাজ করেছে সেখানেই তার একটা ছাপ রেখে গেছে। তার কাজে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অগোছালো ভাব নেই, আছে শুধু নিখুঁত দক্ষতা আর আত্মবিশ্বাস। সে ছিল তার পেশার একজন ভেরিটেবল শিল্পী। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই যাত্রার পথটা। প্রথমে আমরা দেখব জিমিকে একজন দক্ষ সিন্দুক ভাঙা কারিগর হিসেবে। তারপর আমরা যাব এলমোরের সেই মোড়ে যেখানে তার জীবনটা বদলে যায়। দেখব কিভাবে সে র্যালফ ডি স্পেন্সার হয়ে ওঠে, আর কিভাবে একটা ভল্ট তার ভাগ্য নির্ধারণ করে দেয়। সবশেষে আমরা গোয়েন্দার সেই যুগান্তকারী সিদ্ধান্ত আর এই গল্পের চিরন্তন আবেদন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের গল্পের শুরুতেই আমরা জিমির সাথে পরিচিত হচ্ছি, ঠিক যখন সে জেল থেকে ছাড়া পাচ্ছে। সে একজন আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথার পেশাদার অপরাধী, যার মনে অনুশোচনার কোনো লেশ মাত্র নেই। জেলের ওয়ার্ডেন যখন তাকে ভালো পথে চলার উপদেশ দিচ্ছেন, জিমির সেদিকে কোনো খেয়ালই নেই। তার কাছে সিন্দুক ভাঙা শুধু একটা কাজ নয়, এটা একটা পেশা, একটা শিল্প। জেলের ওয়ার্ডেন যখন তাকে ভালো হয়ে যেতে বলছেন, তখন জিমির উত্তরটা শুনুন। আমি? কেন? আমি তো জীবনে একটাও সিন্দুক ভাঙিনি। কি সাংঘাতিক ব্যঙ্গ আর অধ্যত্ব, তাই না? এই একটা কথাতেই তার চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে নিজেকে অপরাধী ভাবে না, ভাবে একজন পেশাদার হিসেবে। তাই তার কাছে এই সব উপদেশ একেবারেই অর্থহীন ছিল। জেল থেকে বেরিয়ে সে কি করল জানেন? সোজা চলে গেল তার পুরনো বন্ধুর ফ্ল্যাটে। কেন? কারণ সেখানে রাখা ছিল তার $900-এরও বেশি দামের বিশেষ যন্ত্রপাতি। এগুলো কিন্তু শুধু চুরির যন্ত্র ছিল না, এগুলো ছিল তার পরিচয়ের অংশ, তার শিল্পের প্রতীক। একজন শিল্পীর কাছে তার তুলি বা বাদ্যযন্ত্র যেমন, জিমির কাছে তার এই যন্ত্রগুলো ঠিক তেমনই মূল্যবান ছিল। এগুলো ছিল তার গর্বের জিনিস। আর জিমি যেই না আবার কাজে নেমেছে, অমনি আরেকজন ঠিকই টের পেয়ে গেছে। কে সে? গোয়েন্দা বেন প্রাইস, জিমির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। নতুন চুরির খবর পেয়েই তিনি বুঝে যান। তিনি বলেন, এটা জিমির অটোগ্রাফ। প্রাইসই একমাত্র লোক যিনি জিমির কাজের ধরন, তার চিন্তাভাবনা সবকিছু বুঝতেন। তাদের মধ্যে ছিল এক অদ্ভুত পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু জিমির এই অপরাধ জীবন, সেটা তো আর চিরদিন একভাবে চলার কথা না, তাই না? জীবন মাঝে মাঝে আমাদের জন্য এমন সব মোড় তৈরি করে রাখে যা আমাদের সব পরিকল্পনাকে ওলটপালট করে দেয়। আরকানসাসের ছোট্ট একটা শহর এলমোরে ঠিক এমন কিছুই ঘটতে চলেছিল যা জিমির জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। এলমোর রেল লাইন থেকে প্রায় 5 মাইল দূরে ছোট্ট একটা শান্ত শহর। জিমি যখন ওখানে পা রাখল, তাকে দেখে কে বলবে সে একজন দাগী অপরাধী, একদম ফিটফাট, সুদর্শন, চালচলনে মার্জিত, দেখে মনে হবে যেন কোনো কলেজের ছাত্র। তার সেখানে থাকার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ভাগ্য অন্য কিছু ভেবে রেখেছিল। আর ঠিক তখনই সে অ্যানাবেল অ্যাডামসকে দেখল। এক মুহূর্তের জন্য জিমি ভ্যালেন্টাইন যেন থমকে গেল। সে ভুলে গেল সে কে, তার অতীত কি, তার গর্ব কি, সবকিছু এক পলকে উধাও। আর তার জায়গায় জন্ম নিল এক নতুন মানুষ। এটা ছিল ভালোবাসার এক আকস্মিক এবং সর্বগ্রাসী অনুভূতি, যা তার অস্তিত্বের গভীরে নাড়া দিয়ে গিয়েছিল। মানে এক মুহূর্তে জিমি ভ্যালেন্টাইন নামের কুখ্যাত সিন্দুক চোরটা মরে গেল, আর তার জায়গায় জন্ম নিল কে? র্যালফ ডি স্পেন্সার, একজন সৎ ব্যবসায়ী যে এলমোর শহরে একটা জুতার দোকান খুলতে চায়। এই পরিবর্তনটা কোনো কেকা মাফিক হয়নি, এটা ছিল স্বতঃস্ফূর্ত এবং সম্পূর্ণ। সে তার অতীতকে পেছনে ফেলার এক অদম্য ইচ্ছা অনুভব করল। তো এবার শুরু হলো র্যালফ ডি স্পেন্সারের জীবন। এটা কিন্তু শুধু একটা ছদ্মনাম ছিল না, এটা ছিল জিমির পুরনো জীবনের ছাই থেকে উঠে আসা একটা নতুন ফিনিক্স পাখি।
সে শুধু তার পরিচয় বদলায়নি, সে তার পুরো সত্তাটাকে নতুন করে গড়ে তোলার এক কঠিন চেষ্টা শুরু করে। আর সে যে কতটা সিরিয়াস ছিল তা বোঝা যায় পরের 1 বছরেই। দেখুন, প্রথম দিনেই সে র্যালফ স্পেন্সার নামে রেজিস্টার করল। 1 মাসের মধ্যে দারুণ এক জুতার দোকান খুলে ফেলল, যা শহরের অন্যতম সেরা দোকান হয়ে উঠল। আর 1 বছরের মাথায় সে সমাজের একজন সম্মানিত ব্যক্তি, অনেক বন্ধু তার। আর সবচেয়ে বড় কথা, সে অ্যানাবেলের বাগদত্ত। তার এই পরিবর্তন যে লোক দেখানো ছিল না, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার পুরনো এক বন্ধুকে লেখা চিঠিতে। সে কি লিখছে শুনুন। আমি পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি, এটাই একমাত্র জীবন বিলি, সৎ জীবন। সে এমনকি তার অতি প্রিয় $900 যন্ত্রপাতিগুলো বিলিয়ে দিতে চেয়েছিল। মানে অতীতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত এক পদক্ষেপ নিয়েছিল সে। র্যালফ স্পেন্সার হিসেবে জিমির জীবনটা প্রায় নিখুঁত হয়ে উঠেছিল। বিয়ে ঠিক, ব্যবসা সফল, আর অতীত অনেক দূরে। কিন্তু ভাগ্য তার জন্য শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটা সাজিয়ে রেখেছিল। এমন একটা মুহূর্ত আসছিল যখন তার সাজানো বর্তমানের সাথে তার ফেলে আসা অতীতের একটা ভয়ঙ্কর সংঘর্ষ হবেই। ঘটনাটা ঘটল এলমোর ব্যাংকে। একটা ব্র্যান্ড নিউ অত্যাধুনিক ভল্ট সবাইকে দেখানো হচ্ছিল। আর ঠিক তখনই খেলার ছলে অ্যানাবেলের ছোট্ট ভাগ্নি আগাথা ভেতরে ঢুকে আটকা পড়ে গেল। দরজা লক, কম্বিনেশন সেট করা নেই, টাইম লকও চালু হয়নি, আর ভেতরে বাতাস দ্রুত ফুরিয়ে আসছে। মানে বাচ্চাটা জীবন সংকটে। চারিদিকে যখন কান্নাকাটি, আতঙ্ক, তখন অ্যানাবেল মরিয়া হয়ে র্যালফের দিকে তাকায়। তার সেই আকুতি ছিল, তুমি কি কিছু করতে পারো না র্যালফ? চেষ্টা করো, করবে না? এই একটা প্রশ্ন। আর জিমির সামনে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। একদিকে তার ভালোবাসা, সম্মান আর বহু কষ্টে গড়া নতুন জীবন, আর অন্যদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন যা বাঁচাতে হলে তাকে আবারও জিমি ভ্যালেন্টাইন হতে হবে। জিমি এক মুহূর্তও ভাবেনি। অ্যানাবেলের দিকে তাকিয়েই সে তার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর ঠিক সেই মুহূর্তে সমাজের সম্মানিত র্যালফ ডি স্পেন্সার নামের মানুষটা যেন মরে গেল। তার জায়গায় ফিরে এলো কে? সেই পুরনো মাস্টার, সিন্দুক ভাঙা কারিগর, জিমি ভ্যালেন্টাইন। এটা ছিল এক সচেতন আত্মত্যাগ। তারপর যা হলো তা এক কথায় দেখার মতো। জিমি সবাইকে সরে যেতে বলল। স্যুটকেস খুলে সাজিয়ে রাখল তার সেই অদ্ভুত চকচকে যন্ত্রপাতিগুলো। আর তারপর তার প্রিয় ড্রিলটা যেন মাখনের মতো কেটে বসল স্টিলের দরজায়। 10 মিনিটেরও কম সময়ে সে দরজা খুলে ফেলল, যা ছিল তার নিজেরই একটা রেকর্ড। একটা জীবন বাঁচানোর জন্য সে তার পুরনো পরিচয়ে, পুরনো দক্ষতায় ফিরে গেল। কিন্তু জানেন, এই পুরো নাটকটার একজন দর্শক ছিল, একজন নীরব দর্শক যাকে কেউ খেয়াল করেনি। গোয়েন্দা বেন প্রাইস। তিনি জিমিকে ধরতেই এলমোরে এসেছিলেন, আর তিনি দরজার আড়াল থেকে সবটা দেখেছেন। জিমি যখন একটা জীবন বাঁচাচ্ছে, তখন বেন প্রাইস একটা নৈতিক সিদ্ধান্তের মুখোমুখি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা তার। বাচ্চাটাকে বের করে জিমি খুব শান্তভাবে বেন প্রাইসের দিকে ঘুরল, যেন সে তার পরিণতি জেনেই গেছে। সে বলল, হ্যালো বেন, শেষ পর্যন্ত এলে তাহলে? আচ্ছা চলো, এখন আর কিছুতেই কিছু যায় আসে না। ভাবুন একবার তার মানসিক অবস্থা। সে একটি ভালো কাজ করার জন্য তার সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে। কিন্তু এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। বেন প্রাইস এমন একটা ভান করলেন যেন তিনি জিমিকে চেনেনই না। তিনি বললেন, মনে হয় আপনার ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, আমি আপনাকে চিনতে পারছি বলে তো মনে হয় না। এই একটা লাইনে বেন প্রাইস শুধু জিমিকে মুক্তি দিলেন না, তিনি একজন পরিবর্তিত মানুষের মনুষ্যত্বকে সম্মান জানালেন। তিনি দেখলেন জিমি ভ্যালেন্টাইনকে নয়, র্যালফ স্পেন্সারকে। তো প্রশ্ন হল, 100 বছরেরও বেশি সময় পরেও কেন এই গল্পটা আমাদের এত নাড়া দেয়, এত টানে? কারণ এটা শুধু একটা চোর পুলিশের গল্প না। এর ভেতরে লুকিয়ে আছে মানুষের মন আর সমাজের কিছু গভীর চিরন্তন সত্য। গল্পটার মূল থিমগুলো যদি আমরা দেখি, প্রথমত ভালোবাসা আর মুক্তি। অ্যানাবেলের প্রতি ভালোবাসাটাই জিমিকে বদলাতে বাধ্য করেছিল। দ্বিতীয়ত নীতি আর নৈতিকতার দ্বন্দ্ব। বেন প্রাইসের পেশাগত দায়িত্ব ছিল জিমিকে অ্যারেস্ট করা, কিন্তু তার নৈতিকতা তাকে একজন ভালো মানুষকে স্বীকৃতি দিতে বলছিল। আর সবশেষে পরিচয়ের প্রশ্ন। আমাদের পরিচয় কি আমাদের অতীত দিয়ে তৈরি, নাকি আমাদের বর্তমানের কাজ দিয়ে? সব শেষে গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সত্যিকারের পরিবর্তন আসলে কোনটা? যেটা আমরা 1 বছর ধরে নীরবে নিজের ভেতরে পালন করি, নাকি সেই কাজটা যা কঠিন মুহূর্তে সবার সামনে আমাদের করতে হয়? জিমি তো 1 বছর ভালো হয়েছিল, কিন্তু তার প্রমাণ দিতে হলো তার পুরনো স্কিল ব্যবহার করেই। তাহলে সত্যিকারের সংস্কার আসলে কি? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা থাকলো।